At first, you have to memorize some rules of vocabulary and grammar, and then you can practice some others activities. And the important thing is every day you have to practice only 1 hour or half an hour. Every day you must do it. If anyone can achieve fluency, he should practice English minimum 1 hour or more than times. যদি কেউ ইংরেজি শিখতে চায় ভালোভাবে, তাকে কি করতে হবে? প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা প্র্যাকটিসের মাধ্যমে কথা বলাটা শিখতে পারবো। শিক্ষক যদি যতটুক শিখিয়ে দেয়, ঠিক ততটুক কিন্তু আমাদেরকে অনুশীলন করতে হবে। প্র্যাকটিস না করলে কি কখনো কোনো জিনিস অর্জন করা যায়? এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমাদেরকে সেই অনুশীলনের জায়গাটা ধরে রাখতে হবে। দেখেন, আমি এখান থেকে আজকে শুরু করি, তারপর আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে আমি সেগুলোও নিব। ক্যান ইউ হেয়ার মি, মিম আপু? ইসরাত জাহান মিম, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, ইয়াসিন ভাইও খেয়াল করেন। দেখেন, এখানে বলা হচ্ছে যে বাংলা দেওয়া আছে, বাংলা একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা থেকে আমাদেরকে ইংলিশে অনুবাদ করতে হবে, তাই না? তো কিভাবে আমরা করব? প্রথমে আমরা একটা বিষয় এতদিনে শিখেছি যে একটা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা এটা শিখে এসেছি। আর সাজাবো কিভাবে? অ্যাফার্মেটিভের একটা বাক্যকে সাজাতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপরে ভার্ব। প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপরে ভার্ব। তো দেখেন, এখানে প্রথম বাক্যটা কি বলেন তো? আমার আমার নাম রাজু। হুম এই এই সেন্টেন্সটা কিভাবে আমরা ট্রান্সলেট, কিভাবে ইংরেজিতে অনুবাদ করব? বলেন তো কি হয়? হ্যাঁ, হচ্ছে, বলেন। মাই নেম ইজ রাজু। হুম 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 এখানে অ্যাম কেন আসবে? এখানে তো অ্যাম আসবে না। অ্যামটা ব্যবহার করবেন হচ্ছে সাবজেক্টের পরে যখন একটা আইএনজি ফর্ম দেওয়ার প্রয়োজন পড়ে। যদি আমি স্কুলে যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, হুম আমি লিখছি, কিন্তু এখানে স্বাভাবিকভাবে একটা বাক্য রয়েছে যে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। দেখেন, এই যে বাক্যগুলো না, এই প্যাসেজ আকারে যেগুলো আছে, এইগুলা যদি আপনারা খুব ভালোভাবে অনুশীলন করেন, প্র্যাকটিস করেন, এবং এইগুলো যদি বাংলা থেকে ইংরেজি বলতে পারেন, তবেই কিন্তু আপনারা ইংরেজিতে কথা বলা শিখবেন। এইভাবে কিন্তু চেষ্টা করতে হবে, হ্যাঁ। আর শুধু ওই যে স্পোকেন রুল শিখালাম, গ্রামার শিখালাম, গ্রামার শিখিয়ে যদি আমাদের সেই গ্রামার দিয়ে, গ্রামারের মাধ্যমে, গ্রামারকে কাজে লাগিয়ে যদি আমরা বাক্য না করতে পারি, তাহলে তো আমাদের কোনো উন্নতি হচ্ছে না। আমাদেরকে কি করতে হবে? এখন থেকে, এখান থেকে এইভাবে বাক্যগুলো সাজানো শিখতে হবে। আমি প্রতিদিন সকালে উঠি, এর ইংরেজি হচ্ছে আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, অথবা আই ওয়াক আপ ফ্রম বেড অ্যান্ড গো টু স্কুল। দেখেন, বলা হচ্ছে যে আই ওয়াক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আই ওয়াক আপ ভেরি মর্নিং না, ভেরি আর্লি ইন দ্য মর্নিং হবে। এর অর্থ হচ্ছে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। দেখেন, এই যে বলছে যে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, এই বাক্যটা এইভাবে বলতে হবে যে আমি প্রতিদিন সকালে উঠি এবং আমি স্কুলে যাই। আমি প্রতিদিন সকালে উঠি এবং আমি স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। কি লেখা আছে দেখেন, নিচে পড়েন তো। অ্যাট স্কুল, স্কুলে গিয়ে, আই লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা, এইটুকের ইংরেজি কি? আমাদের শিক্ষকরা, এটুকের ইংরেজি হচ্ছে আওয়ার টিচার্স। আওয়ার টিচার মানে আমাদের একজন শিক্ষক, আর আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকেরা সব সময় আমাদের সাহায্য করেন। তাহলে কি হবে? আওয়ার টিচার্স অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা, হেল্প আস। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। দেখেন কত বড় একটা বাক্য যে আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তাহলে এর ইংলিশ কি হবে? অনেক নিয়ম মেনে চলা হয়, এইটুকু আগে করতে হবে। দেখেন, অনেক নিয়ম মেনে চলা হয়,
মেনি রুলস আর ফলোড, কি জন্য মেনে চলা হয়? টু মেইনটেইন দ্য কোয়ালিটি, কোয়ালিটিটা গুণগত মানটা ধরে রাখতে কিসের? অফ আওয়ার স্টাডিজ। বাক্যটা কিভাবে সাজালাম? মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়। টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ইন ফিউচার, ভবিষ্যতে, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। দেখেন কি বলছে, যে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। তাহলে ভবিষ্যতে এইটুকের ইংরেজি কি হবে? ভবিষ্যতে এইটুকের ইংরেজি হচ্ছে ইন ফিউচার। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, তাহলে চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট, WANT, ওয়ান্ট। আই ওয়ান্ট, আমি চাই। বি মানে হওয়া, বিকাম মানেও কিন্তু হওয়া। তো আই ওয়ান্ট, ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। বলেন তো, ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, কি হবে? ইন ফিউচার, ইন In future, আই I ওয়ান্ট want টু to বিকাম, become a এ হবে না, অ্যান হবে। কারণ ইঞ্জিনিয়ারের man. প্রথম, হ্যাঁ, ইঞ্জিনিয়ার লিখতে গেলে প্রথম ই রয়েছে, হ্যাঁ। এই ভাওয়েল সাউন্ড থাকলে এ না বসে অ্যান বসে, এগুলো খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। যদি বলা হয় ভবিষ্যতে আমি একজন শিক্ষক হতে চাই, ভবিষ্যতে in future I want to become a doctor. ডক্টর, Yeah. টিচার, থ্যাংক ইউ। আচ্ছা, যদি বলা হয় ভবিষ্যতে আমি একজন টিচার হতে চাই না, Oh, in future, হুম in future I want to, না, এখানে স্যার এখানে নেগেটিভ করলে কি ব্যবহার করবেন? দেখেন এখানে বাংলাটা এভাবে আপনাকে সাজাতে হবে, যে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হব না, বা আমি একজন টিচার হব না। তাহলে ইন ফিউচার আই ওন্ট বি, উইল নট কে বলা হচ্ছে ওন্ট। আই ওন্ট বি এ ডক্টর, এ টিচার, আপনি যেটাই বলেন সেটাই দিতে হবে। এইভাবে এই বাক্য প্যাসেজ অ্যানালাইসিস করে করে আমাদেরকে কিন্তু শিখতে হবে, যে যত বেশি প্যাসেজ অ্যানালাইসিস করবেন। আচ্ছা, এখানে তো কেউ মনে হচ্ছে গত ক্লাসের হোমওয়ার্কটা দেখি মিমা পাখি পাঠাইছেন। আচ্ছা, হোমওয়ার্কটা তো কারো নাই, হ্যাঁ, আগের হোমওয়ার্ক গুলোকে আমি দেখে দিয়েছিলাম। আমার একটি কর্মশা গাছ, এটা হ্যাঁ দেখে দিয়েছিলাম। হুম তাহলে এই হোমওয়ার্ক গুলো কিন্তু আপনারা একটু ইয়ে করে রাখবেন, হ্যাঁ। এই হোমওয়ার্ক গুলো একটু করবেন, এই হোমওয়ার্ক গুলো করলে আমার পক্ষে খুব সুবিধা হবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে। হোমওয়ার্ক গুলো করতে হবে খুব পরিমাণে। তো দেখেন এখানে আমি ইয়াসিন ভাইয়াকে একটা ইয়ে পাঠাইছিলাম। এটা হচ্ছে একটা কিসের, এটা মনে হয় WH কোশ্চেনের একটা বিষয় ছিল এখানে। হ্যাঁ, হাউ মাস মানে হচ্ছে কত। এই হাউ মাস দিয়ে একটা বাক্য করা যায়, যেমন তুমি কত টাকা চাও। হাউ মাস মানি ডু ইউ ওয়ান্ট, হাউ মাস মানি ডু ইউ ওয়ান্ট। যে কোনো জায়গায় নতুন কোনো ওয়ার্ড যদি দেখেন, নতুন কোনো সেন্টেন্স যদি দেখেন, বা আপনি যাই কিছু দেখতে পান না কেন, আপনাকে কি করতে হবে? এইগুলার মাধ্যমে বাক্য তৈরি করতে হবে, নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। কারণ কি, কথা বলতে গেলে বা কোনো কিছু লিখতে গেলে আপনাকে তো ছোট ছোট বাক্য সাজিয়ে তারপরে লিখতে হয়। একটা প্যারাগ্রাফ কি 25 থেকে 30টা বা 40টা বা 50টা সেন্টেন্স লিখলে একটা প্যারাগ্রাফ হয়ে যায়। 200টা সেন্টেন্স লিখতে লিখলে একটা কম্পোজিশন হয়ে যায়। কম্পোজিশন চিনেন তো, কম্পোজিশন বা এসে, আমাদের 9-10-এ ছিল, হ্যাঁ। আচ্ছা, তো আমাদেরকে বাক্য সাজানো শিখতে হবে, কথা বলা শিখতে হবে, লেখা শিখতে হবে নির্ভুল ভাবে। দেখেন, সো হট মানে হচ্ছে তাতে কি, ইন হয় আর কোথায়, ফর হট মানে কিসের জন্য, ফর নেক্সট এরপর কি, হু এলস আর কে, হোয়াই নট কেন নয়, হাউ ফার কত দূরে, হট নাও এখন কি, তুমি কি অংশ নিচ্ছ, আর ইউ ইন, সে কে গুরুত্ব দেয়, হু কেয়ার্স। তো দেখেন এইগুলা আপনারা প্রতিদিন একটু একটু করে মুখস্থ করবেন, হ্যাঁ। এখানে অনেক কিছু আমি আপনাদের জন্য রেখেছিলাম। এখানে দেখেন এই যে ইংরেজিতে, ইংরেজি থেকে বাংলা, যেমন এই শব্দগুলো আমরা ব্যবহার করি কথা বলার ভিতরে, আমাদের প্রয়োজন পড়ে। যেমন আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। হুম আমারও তাই মনে হয়, ইট সিমস টু মি অ্যাজ ওয়েল। স্কুলের জন্য দেরি হচ্ছে, গেটিং লেট ফর স্কুল। মনে করেন আপনি স্কুলে যাবেন আপনার ছেলেকে নিয়ে, স্কুল আগায় দিতে যাবেন, তো সে অনেক দেরি করছে, আপনি তাকে বলছেন গেটিং লেট ফর স্কুল, স্কুলের জন্য কিন্তু তোমার দেরি হয়ে যাচ্ছে।
আমার চোখে বালু গেছে, আই হ্যাভ গ্রিট ইন মাই আইস, বা আই হ্যাভ স্যান্ড ইন মাই আইস। স্যান্ড মানে হচ্ছে বালু। আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ। দেখেন, লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া। আমি একটা ক্লাসে মনে হয় আপনাদের লেটের একটা ক্লাস নিয়েছিলাম, ইউজ অফ লেট। এটা আমি আবার নিব। তো যাই হোক, এইটার আগে আমরা আমাদের আজকের যে গ্রামারের অংশটা আমরা সেটা একটু দেখে আসি। আজকে আমরা শিখব, এই বাংলা থেকে প্যাসেজ ট্রান্সলেশন থাকবে, আর এই ট্রান্সলেশন গুলো আমরা একটু করি। আমরা একটু নিচের দিকে চলে যাই, প্রথমের এইগুলো তো করা হয়েছে, এগুলো আমরা একটু মুখে মুখে বলি, কারণ কথা বলতে গেলে আমাদের বিভিন্ন বাক্যের প্রয়োজন হয়। তো এই বাক্য কিভাবে গঠন করতে হয়, বা আমরা টেন্স ব্যবহার করে টেন্স কতটা শিখলাম, সেখানে আমরা একটু নিজেদেরকে পরীক্ষা দেই, দেখি আমরা কতটুক শিখতে পেরেছি আর কতটুক শিখতে পারিনি। পরস্পর করে আমি ভাত খাচ্ছিলাম বাবা, হ্যাঁ এইগুলো করি। দেখেন, এখানে ডে 9 থেকে আমরা একটু শুরু করি, এইগুলো আমরা প্র্যাকটিস করব। বলা হচ্ছে তারা পরস্পর কলহ করছিল। এই করছিল বললে দেখেন, আপনারা যদি টেন্স চিনতে চান, টেন্স যদি অতি সহজে আইডেন্টিফাই করতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? তাহলে আপনাদের কিন্তু এই ভার্বকে আগে খুঁজে বের করতে হবে। এই বাক্যে ভার্ব কোনটি? তারা পরস্পর কলহ করছিল। এই বাক্যের ভার্ব কোনটি? করছিল। আচ্ছা, করছিল, করছিল বললে কি বোঝায় বলেন তো? এটা কি কোন টেন্স? এটা মূলত হচ্ছে পাস্ট টেন্স। এইবার পাস্ট টেন্সরা তো চার ভাই, তার ভিতরে কোনটা পাস্ট ইনডেফিনিট, না কন্টিনিউয়াস, না পারফেক্ট? তারা পরস্পর কলহ, পাস্ট। ধন্যবাদ, বাংলাটা চিনতে পেরেছেন, অনেক ধন্যবাদ। তো করছিল পাস্ট, এটা কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতকালে চলমান ছিল। তারা পরস্পর কলহ করছিল মানে কি, আমি তাদের বাড়িতে গিয়েছিলাম গতকাল, গিয়ে দেখলাম তারা তিন ভাই একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত ছিল, মানে ঝগড়াটা তখনও চলছিল। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালীটা আমরা সবাই জানি, সাবজেক্টের পরে অজয়ের বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে কি বসে বলেন? অ্যাম ইজ আর। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অজয়ের বসে। তাহলে দে ওয়ার, দের পরে কি কখনো অজ হয়? হয় না। দে ওয়ার করল মানে হচ্ছে ঝগড়া করা, তাহলে দে ওয়ার করলিং, দে ওয়ার করলিং ইচ আদার। ইচ আদার মানে হচ্ছে পরস্পর। হুম, দেখেন, অনেকের মধ্যে হলে ইচ আদার, আর দুইজনের মধ্যে হলে হচ্ছে অন অ্যানাদার। হ্যাঁ, অন অ্যানাদার। আচ্ছা দেখেন, তাহলে তারা পরস্পর ঝগড়া করছিল, দে ওয়ার কর্লিং ইচ আদার। আমি ভাত খাচ্ছিলাম, এটা খুব সহজ একটা বাক্য, এটা ইয়াসিন ভাইয়া বলেন। আমি ভাত খাচ্ছিলাম। was eating আই ওয়াজ rice. ইটিং রাইস। এইটাকে চারটা বলেন তো, এর নেগেটিভ কি হবে, এর ইন্টারোগেটিভ কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? I was not eating rice. ধন্যবাদ। তারপর? Was I eating rice? তারপর? Wasn't I eating rice? থ্যাংক ইউ। তারপর একটা বলেন, বাবা মসজিদে যাচ্ছিলেন। ফাদার ওয়াজ Father was going to masjid. গোয়িং টু দ্য মস্ক। হ্যাঁ, মসজিদ ইংরেজি হচ্ছে মস্ক। Mosque. ফাদার ওয়াজ গোয়িং টু দ্য Mosque. মস্ক। এটাকে যদি নেগেটিভ করি কি হবে? ফাদার ওয়াজ নট গোয়িং টু দ্য মস্ক। Father was ফাদার ওয়াজ নট গোয়িং টু দ্য মস্ক। দাদিমা গল্প বলছিল। গ্র্যান্ড মাদার, হ্যাঁ, grandmother was yeah, ওয়াজ টেলিং telling আ স্টোরি। telling a story. টেলিং এ স্টোরি, এখানে একটা আর্টিকেল দিতে Was হবে। এ, মা রান্না করিতেছিল। okay. Mother was cooking. মাদার ওয়াজ কুকিং। যদি বলা হয় মা ভাত রান্না করিতেছিল, মা ভাত রান্না করিতেছিল। হুম, মা রান্না Mother was cooking the food. করিতেছিল কি তো মাদার ওয়াজ কুকিং রাইস। রাইট যদি বলা হয় মা ভাত মানে রান্না করিতেছে, মা ভাত রান্না করিতেছে, করিতেছে। এত সময় লাগবে কেন? অজের জায়গায় ইজ দিতে হবে, মাদার ইজ কুকিং রাইস। বুঝেন, বুঝতে পেরেছেন? ওইটা হচ্ছে মা ভাত রান্না করিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বুঝতে পারছেন? তাহলে এতক্ষণ এতক্ষণ লাগবে না। হ্যাঁ, দ্রুত বলা শিখতে হবে, দ্রুত, কারণ আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো,
আমরা এটা শিখে দ্রুত কথা বলা শিখবো, কেমন? তাহলে কি বলা হচ্ছে, মা ভাত রান্না করিতেছিল বা করছিল, পাস্ট কন্টিনিউয়াস, মাদার ওয়াজ কুকিং রাইস। আর মা ভাত রান্না করিতেছে, মাদার ইজ কুকিং রাইস। যদি বলা হয় মা ভাত রান্না করিতেছে না বা করছে না, তখন কি হবে? মাদার, is not cooking rice. থ্যাংক ইউ। যদি বলা হয় মা কি ভাত রান্না করিতেছে, তখন কি হবে? ইজটাকে, এই যে অক্সিলারি ভার্ব আছে না, ওই বাক্যে একটা ইজ, ওইটাকে সবার প্রথমে আনতে হবে। ইজ মাদার কুকিং রাইস? বুঝতে পেরেছেন? ইজ Mother is মাদার। cooking. যদি বলা হয় মা কি গল্প বলছে, ইজ মাদার টেলিং এ স্টোরি? ইজ মাদার টেলিং এ স্টোরি? ভালোভাবে লক্ষ্য করব। তো পরেরটা দেখেন, সে ইংরেজি পড়ছিল, কি হবে? সে ইংরেজি, সে ইংরেজি পড়ছিল। হুম He he was না he were reading a না একটু he was এলোমেলো হয়েছে। reading a প্রায় ঠিক আছে, বলেন হি ওয়াজ রিডিং ইংলিশ, কি হবে? he was reading এখানে কোনো আর্টিকেল বা অন্য কোনো এ এন দি কোনো কিছুর প্রয়োজন নেই, সে ইংরেজি পড়ছিল, হি ওয়াজ রিডিং ইংলিশ। সে ইংরেজি পড়ছিল না, তখন কি হবে? he was not reading English. সে কি ইংরেজি পড়ছিল? Is he reading English? তুমি কি না ইংরেজি where বলতে পারো? যদি বলি তুমি কি এটা ইংরেজি বলতে পারো, এটা তো past হ্যাঁ, তুমি কি ইংরেজি তুমি বলতে পারো, ইংরেজি তখন বলতে কি পারো? হবে? তুমি কি ইংরেজি বলতে পারো? Can you speak English? ইয়েস, ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে এই ক্যানের ব্যবহার, এটাকে বলা হচ্ছে মডাল ভার্বের ব্যবহার। কিসের ব্যবহার বলেন? মডাল। ক্যান ইউ স্পিক Model. ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? তুমি কি ইংরেজি বলতে পারো না, কি হবে? Can you speak English? ধন্যবাদ। দেখেছেন, এই যে তাহলে আপনারা নিজেরাই কিন্তু অনেক বাক্য তৈরি করা শিখে গেছেন। ক্যান্ট ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো না? তাহলে এইভাবে কিন্তু আমাদের বাক্য বাড়াতে হবে। আমি আপনাদের একটা শিট দিয়েছিলাম যে 30+ সেন্টেন্স প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। একটি মাত্র ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা 30টা, 30টারও বেশি বাক্য তৈরি করতে পারি। 12টা টেন্সের 12টা বাক্য, 18টি মডালের 18টি বাক্য। এই 12 আর 18, 30টা বাক্য। একটা মাত্র ভার্ব দিয়ে দেখিয়েছিলাম, গো ভার্ব, গো। তো এইখানে আমাদেরকে এইভাবে ভার্ব ব্যবহার করে বাক্য তৈরি করা শিখতে হবে। হুম ভার্ব ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে। দেখেন, আমি একটি কলম কিনেছিলাম, কি হবে বলেন ইয়াসিন ভাইয়া? আমি একটি কলম কিনেছিলাম। হুম I was I was buying a column. Yeah, pin. পেন, Buying a pin. না কিন্তু এখানে তো রয়েছে কোন টেন্স, আমি একটি কলম কিনছিলাম। ও হ্যাঁ, কিনছিলাম বললে What কন্টিনিউয়াস, কিন্তু আমি যদি বলি হ্যাঁ না, এটা কিনছিলাম কন্টিনিউয়াস টেন্স আছে, আপনি ঠিক বলেছেন। কিন্তু এটা যদি পাস্ট ইনডেফিনিটে হয়, আমি একটা কলম কিনেছিলাম, পাস্ট ইনডেফিনিট, গতকাল কিনেছিলাম, এটা কন্টিনিউয়াস না, ইনডেফিনিট। মানে দুইটা টেন্সের, পাস্ট টেন্সের দুইটার বাংলাটা প্রায় একই রকম, মিশে যায়, কনফিউশন চলে আসে যে কোনটা পাস্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট ইনডেফিনিট। তো কিভাবে চিনবো? কন্টিনিউয়াস টেন্সে একটা চলমান ভাব বোঝায়। আমি ভাত খাচ্ছিলাম, তারা স্কুলে যাচ্ছিল, তারা মাছ ধরছিল, সে বাড়ি আসিতেছিল, তারা একটা গল্প বলিতেছিল, বলছিল, চলছিল, খাচ্ছিল। আর পাস্ট ইনডেফিনিটে কেমন হয়? আমি একটা কলম কিনেছিলাম, কি হবে বলেন? আমি একটা কলম কিনেছিলাম, সে গতকাল বাড়ি এসেছিল, তারা একটা বাড়ি তৈরি করেছিল। এগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে গঠন করতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। তো এটা যদি পাস্ট ইনডেফিনিটে বলা হয়, কি হবে তাহলে বাক্যটা? আমি একটা কলম কিনেছিলাম, এটা পাস্ট ইনডেফিনিটে কি হবে? আমি একটি কলম কিনেছিলাম। I হুম, buy a pin. I bought a pen. আই বাই হবে না, আই বট হবে। কেন What বট হবে? কারণ এটা হচ্ছে what পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের ভি টু ব্যবহার করতে হয়। মনে আছে তো? ভি 1, ভি 2, ভি 3। এগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে, এগুলো আমি দিয়েছিলাম। এই দেখেন, বাই মানে কেনা, এই যে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন,
write, wrote, written, speak, spoke, spoken, take, took, taken, see, saw, seen, make, made, made, have, had, had, drink, drunk, drunk, দেখেছেন, give, gave, given, know, knew, known। তো এইগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো পূর্ব থেকে কিন্তু আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তারপর দেখেন, পলি একটা ছবি আঁকছিল, এটা কি হবে? পলি একটা ছবি আঁকছিল। পলি ওয়াজ, Put your voice in picture. পলি ওয়াজ ড্রয়িং এ পিকচার। তারপরে বলেন, মিমাপা বলেন, বালকগুলা মাঠে দৌড়াদৌড়ি করছিল। The boy, boyar, না, দা the বয় আর boy হয় না, দা বয় আর বলা যাবে না, দা বয়েজ আর। running in the field. ইন দা ফিল্ড, নিপু নদীতে সাঁতার কাটছিল। Who was swimming in the river. ইন দা রিভার। যদি বলা হয় নিপু নদীতে সাঁতার কাটছিল না। Swimming in the river. থ্যাংক ইউ। এই ওয়াজ নট কে আমরা বলবো ওয়াজেন্ট। হ্যাঁ, তো এইগুলা আপনারা একটু লিখবেন অথবা ফোনে হোয়াটসঅ্যাপে দেখবেন, ওখানে ভয়েস রেকর্ডে এগুলো করে আমাকে পাঠাবেন। রহিম ও করিম হাঁটিতেছিল। রহিম অ্যান্ড করিম অজ ওয়াকিং। রহিম ও করিম হাঁটিতেছিল, রহিম অ্যান্ড করিম অজ ওয়াকিং। তুমি কি নদীতে গোসল করছিলে? ওয়ার ইউ বাথিং বা টেকিং আ বাথ ইন দ্য রিভার? আমি কি ভাত খাচ্ছিলাম? ওয়াজ আই ইটিং রাইস? সে কি ভাত রান্না করছিল না? ওয়াজেন্ট শি কুকিং রাইস? জেলেরা মাছ ধরছিল না। দ্য ফিশারমেন ওয়ার নট ক্যাচিং ফিশ। পলাশ চিঠি লিখছিল না। পলাশ ওয়াজ নট রাইটিং আ লেটার। আমরা হাসছিলাম না। উই ওয়ার নট লাফিং। তারা মাছ ধরছিল না, তারা কলহ করছিল না, আমরা পড়া শিখছিলাম না। দেখেছেন এই বাক্যগুলো? দেখেন, আমি কাজটি করছিলাম না, তোমরা অঙ্ক করছিলে না, এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। এভাবে কিন্তু আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। বাক্য তৈরি না করলে কখনোই কিন্তু পারা যায় না। তো হুম, বলি, হ্যাঁ আমি বলে দিচ্ছি, এখনই বলছি। যেমন দেখেন, পাস্ট ইনডেফিনিটে, পাস্ট ইনডেফিনিটের বাংলাটা হচ্ছে সাধারণ অতীতকাল। হুম, এভাবে কিন্তু দুজনকেই প্রশ্ন করতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে প্রশ্ন করবেন। প্রশ্ন করলে হয় কি, আপনার মনের ভিতরে যে অজানা জিনিসগুলো আছে এগুলো আপনি শিক্ষকের কাছ থেকে জেনে নিতে পারবেন। কি সত্য কিনা বলেন? প্রশ্ন না করলে কখনো শেখা যায় না। আপনার মনে মনে করেন একটা প্রশ্ন আসলো, আপনি সেই প্রশ্নটা আমাকে করলেন না, স্কিপ করে চলে গেলেন, যে থাক ওটাও জিজ্ঞাসা করব না। ক্ষতিটা কার হবে, আমার না আপনার? তো এইভাবে কিন্তু প্রশ্ন করবেন। হ্যাঁ, যতক্ষণ আমরা পারি উত্তর দিব। তো সুন্দর প্রশ্ন করেছেন মিম আপু। বলে হচ্ছে যে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস, এই জায়গাটায় কিন্তু আমরা প্রায় কনফিউজ হয়ে যাই। আমরা কেন কনফিউজ হয়ে যাই? কারণ এদের বাংলাটা প্রায় একই রকম মনে হয়। যেমন দেখেন, এই বাক্যটা যদি বলি, রহিম ও করিম হাঁটিতেছিল। আচ্ছা, এইগুলা একটু ধীরে ধীরে আপনাদেরকে মুখে মুখে বলতে হয়। হাঁটিতেছিল। আচ্ছা, আপনি নিজে বলেন তো, হাঁটিতেছিল এটা কি একটা ভাব প্রকাশ করছে? যে অতীতকালে, হয়তো আজকে রাত্রে বা আজকে সকালে বা এক সপ্তাহ আগে রহিম ও করিম মাঠে বা পার্কের ভিতরে হাঁটিতেছিল। তার মানে কি, তারা হাঁটাটা প্র্যাকটিস করতেছিল। তারা হাঁটিতেছিল, দেখেন চলমান ছিল। আর এইটা যদি পাস্ট ইনডেফিনিটে বলি, এই একই বাক্যটা পাস্ট ইনডেফিনিটে বলবো, তখন কেমন হয়? রহিম ও করিম, রহিম ও করিম হেঁটেছিল। কি হবে বলেন? রহিম ও করিম হেঁটেছিল। মানে আপনি এটা বলতে পারেন যে, মনে করেন আজকে দুপুর বেলায় আপনাকে আমি বললাম যে আপনি তো প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে বের হন, বাসা থেকে আপনি মর্নিং ওয়াক করতে বের হন, তো আজকে সকালে কি আপনি হাঁটতে বের হয়েছিলেন? আজকে কি আপনি হেঁটেছিলেন? অর্থাৎ কি বললাম, হেঁটেছিলেন, মানে আজকে সকালে আপনি হাঁটতে গিয়েছিলেন কি না, এই প্রশ্নটা কিন্তু আমি করেছি। আজকে সকালে আপনি হাঁটতে বের হয়েছিলেন কিনা, এই প্রশ্নটা কিন্তু আমি আপনাকে করেছি। তো এখানে তার উত্তরটা কি আসবে? উত্তরটা আসবে, হ্যাঁ আমি আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম। এই দেখেন, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিটে সাধারণ অতীতকাল যেটা, এমন একটা শব্দ উচ্চারণ করতে হবে যেটা বললে অতীতকালে, অতীতকালে হাঁটার আমার একটা অভ্যাস ছিল,
এমনটি বুঝাচ্ছে যে আমি হেঁটেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, চলমান অতীতকাল হয়, তাহলে এখানে কিন্তু একটা চলমান বুঝাবে। যেমন আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম। আপনাকে আমি প্রশ্ন করলাম যে ইয়াসিন ভাইয়া, গতকাল আপনাকে আপনার বাড়ির পাশের রাস্তায় আমি দেখছিলাম যে আপনি কোথায় যাচ্ছেন, তো আপনি কোথায় গিয়েছিলেন? আপনি বললেন যে স্যার, আপনি যখন আমাকে দেখেছিলেন ওই টাইমে আমি আমার চাচার বাসায় যাইতেছিলাম বা যাচ্ছিলাম। যাচ্ছিলাম বললে কি বোঝায়? আমি তখন হেঁটে, কন্টিনিউয়াস বোঝায়। বিষয়টা এইভাবে, বাংলাটা ক্রিয়াটা দেখতে হবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। কি বলেছি বুঝতে পারছেন? ক্রিয়াটা শুধু ফলো করতে হবে। ক্রিয়া কোনটুক? রহিম ও করিম হাঁটিতেছিল। হাঁটিতেছিল বললে কখন বোঝায়? তারা অতীতকালে একসঙ্গে একই টাইমে কাজটি চলমান ছিল। আমি ভাত খাচ্ছিলাম, ইয়াসিন ভাইয়া চিঠি লিখছিল, মিমাপা ভাত রান্না করছিল, তারা ঝগড়া করিতেছিল, তারা মাছ ধরিতেছিল। হুম, এইগুলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, এই বাক্যগুলা খুব সহজে, খুব ভালোভাবে চেনা যায় যদি বাংলা বাক্যের ক্রিয়াটা একটু মনোযোগ দিয়ে দেখা যায়। দেখেন এখানে যতগুলা বাক্য, আমি ভাত খাচ্ছিলাম, সে ভাত রান্না করছিল, জেলেরা মাছ ধরছিল, ধরছিল। আর যদি এটা পাস্ট ইনডেফিনিট হয়, জেলেরা মাছ ধরেছিল, সেটা এক সপ্তাহ, এক সপ- এক সপ্তাহ আগে ধরেছিল, বা 10 দিন আগে ধরেছিল, বা 5 দিন আগে ধরেছিল। আর ধরছিল মানে কি? ধরিতেছিল, করিতেছিল, মারিতেছিল। পাস্ট টেন্সে বিষয়টা চলমান ছিল। পাস্ট টেন্সে কি ছিল বলেন? চলমান ছিল। আচ্ছা যাই হোক, তো টেন্সটা আমরা মোটামুটি প্রায় 30 মিনিট, ঠিক এখন আধা ঘন্টা হলো, 30 মিনিট ধরে আমরা এগুলো শিখলাম। গত ক্লাসে আমরা মনে হয় ভয়েস চেঞ্জ দেখতেছিলাম, তাই না? আমরা টেন্সের, হ্যাঁ, কোনটা জানি বলেন? ক্লজ, হ্যাঁ ক্লজ দেখেছিলাম। তো ক্লজটা আমরা ওই দিন কমপ্লিট করে ফেলেছিলাম। ক্লজ শেষ করার পরে আমরা এখন একটু ভয়েস চেঞ্জটা দেখব। কথা বলতে গেলে ভয়েস চেঞ্জের ব্যবহার খুবই ব্যাপক, খুবই ব্যাপক। হুম, ভয়েস চেঞ্জ কিন্তু আমরা প্রতিনিয়ত, ভয়েস চেঞ্জের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন। একটা কথা, একটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, সে স্বয়ং ওই কাজটা করে থাকে। সাবজেক্ট বা কর্তা স্বয়ং ওই কাজটি করে থাকে। আবার কখনো কখনো সাবজেক্ট বাক্যে থাকে না, সাবজেক্ট ছাড়াও বাক্য হয়, অবজেক্ট ছাড়াও বাক্য হয়। কিন্তু কোন জিনিসটা ছাড়া বাক্য হয় না বলতে পারবেন? এমন একটা উপাদান, ভার্ব ছাড়া বাক্য হয় না। অনেক ধন্যবাদ। তো আমরা সাবজেক্ট ছাড়াও বাক্য দেখব, আমরা অবজেক্ট ছাড়াও বাক্য দেখব, কিন্তু আমাদেরকে এখানে ভার্বের ব্যবহারটাই হচ্ছে মেইন বিষয়। ভার্বটাকে ভালোভাবে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। হুম, আর কিছু কাজ, এটা পড়েন তো কি বলছে এখানে, কিছু কথা বা কিছু কাজ। দেখি আমরা কেমন পারি, পড়েন একটু। কি বলা হচ্ছে? কিছু কথা। হুম, কিছু কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পন্ন করে থাকে। আর কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পন্ন করে থাকে। এই ধরনের কথা, কাজ, ঘটনা, প্রকাশ ভঙ্গিতে মূলত ভয়েস বা পালস ক্রিয়ার ধরন বলে। ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ধন্যবাদ। ভয়েস হুম, যেখানে সাবজেক্ট প্রক্রিয়া বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পন্ন করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। তাহলে এখানে কি বলেছি কয়েকটা একটু বাক্য পড়েন। এখানে ফর ফর এক্সাম্পল, হি রিডস এ বুক, মানে সে একটি বই পড়ে। হুম, সি সি ড্র এ পিকচার। ড্র না, এটা ড্র না, এখানে ড্র এর পাস্ট ফর্ম লিখেছি ড্রিউ। সে ড্রিউ এ পিকচার।
আর ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটি করেছো, তাই না? আচ্ছা, তাহলে হুম এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা দেখেন, প্রথম বাক্যে বলেছে হি রিডস এ বুক। কি বলেছি বলেন? এর অর্থ হচ্ছে সে একটি বই পড়ে। এখানে সে ব্যবহার না করে আমরা যদি বলি করিম রিডস এ বুক, না, আমরা আগে ওইদিকে যাব না, আপনি যেটা বলতে চাচ্ছেন ওইটা আমরা পরে আসছি। করিম রিডস এ বুক, করিম একটা বই পড়ে, তাই না? আচ্ছা, এখানে বই পড়ার কাজটা কে করছে? করিম। তাহলে এই বাক্যের কর্তা কে? করিম। তাহলে এই বাক্যের কর্তা যদি করিম হয়, তাহলে কি এটাকে আমরা কর্তৃবাচ্য বলতে পারি? জি স্যার, ঠিক। এইটাকে ইয়াসিন ভাই বুঝবেন, এটাকে আমরা কর্তৃবাচ্য বলতে পারি যে করিম বই পড়ে। কিন্তু আমি যদি বলি বই পড়া হয় করিমের দ্বারা, কি বললাম? বই পড়া হয় করিমের দ্বারা, দ্বারা মানে হচ্ছে করিমের মাধ্যমে। তো এখানে করিম প্রথম বাক্যে যেমন করিম সরাসরি বই পড়ার কাজটা করেছে, এখানে সেই কথাটা আমি একটু অন্যভাবে বললাম যে বই পড়া হয় কার দ্বারা? করিমের দ্বারা। এখানে করিমের প্রাধান্যটা কিন্তু একটু কমে গেছে না, বলেন তো? এখানে বইয়ের প্রাধান্য বেড়ে গেছে। বই বা একটি বই পড়া হয় করিমের দ্বারা। এই যে দেখেন, এই কথাটা বললাম, এখানে সাবজেক্ট, প্রথম বাক্যে সাবজেক্ট করিম, দ্বিতীয় বাক্যে এসে কিন্তু তার অনেকটা প্রাধান্য কমে গিয়েছে। তাহলে প্রথম বাক্যে যেখানে সাবজেক্ট বা কর্তা সক্রিয় ছিল, এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এর অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তা থেকে এসেছে কর্তৃ কথাটা, কর্তৃবাচ্য। আর দ্বিতীয় বাক্যে বললাম বই পড়া হয় করিমের দ্বারা। এখানে বইয়ের প্রাধান্য বেড়ে গেল, বইটা হচ্ছে কর্ম, এজন্য এটাকে বলা হচ্ছে কর্মবাচ্য। কি বলা হচ্ছে বলেন? তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছেন যে ভয়েস চেঞ্জের অর্থ হচ্ছে, যেমন দেখেন, আমি যদি বলি মাছ বিক্রি করা হয়, কি বললাম? আচ্ছা, মাছেরা কি নিজে নিজে বিক্রি হতে পারে বলেন তো? পারে না। ওই মাছগুলাকে মাছের ব্যাপারী বা কেউ না কেউ মাছগুলাকে বিক্রি করে, কেউ না কেউ মাছগুলাকে কিন্তু কি করে? বিক্রি করে। তো যে ব্যক্তি কাজ করে সে হচ্ছে কর্তা। যেমন যদি বলি ইয়াসিন সাহেব একটি চিঠি লেখে, চিঠি তো নিজে নিজে লেখা হতে পারে না, চিঠিকে লেখা হচ্ছে, কে লিখছে? ইয়াসিন সাহেব নামের একজন লোক। কিন্তু আমি যদি শুধু এতটুকু বলি চিঠিটা লেখা হয় বা চিঠিটা লেখা হয়েছিল, আচ্ছা কার দ্বারা, কে লিখেছিল, কারো নাম কি বলেছি? কারো নাম কিন্তু বলিনি। তাহলে চিঠি তো নিজে নিজে লেখা হতে পারে না, কিন্তু তাও আমি বলেছি চিঠিটা লেখা হয়, ভাত রান্না করা হয়, খাবারগুলি খাওয়া হয়। দেখেন, কারা রান্না করে, কারা খায়, কে লেখে, কারো নাম এখানে মেনশন করিনি, উল্লেখ করিনি। যেহেতু এখানে কর্তা নেই, কর্মই কিন্তু এখানে প্রধান। চিঠিটা লেখা হয়, ভাত খাওয়া হয়, এই যে কর্মপ্রধান যে বাক্য, এইগুলোকে বলা হয় কর্মবাচ্য। কি বলা হয় বলেন? এইগুলোকে বলা হয় কর্মবাচ্য। কেমন ভাবে হয় কর্মবাচ্য, বুঝতে পেরেছেন? যে যেখানে কর্মটা প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মপ্রধান বাক্য। কর্ম, কর্তা, ক্রিয়া, কর্ম, তিনটা বিষয় কি আমাদের মনে আছে? কর্তা, ক্রিয়া, কর্ম। যেমন আই ইট রাইস বা রনি ইটস রাইস, এখানে রনি হচ্ছে সাবজেক্ট বা কর্তা,
ইটস এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। আর এই যে রনি কি খায়, রনি ইটস রাইস, এই রাইসটা হচ্ছে কর্ম। রাইসটা কি হবে বলেন? তাহলে এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস এর অর্থ যেখানে কর্তা সরাসরি উপস্থিত থাকে থেকে ওই কাজটি সম্পন্ন করে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। বা মিতা ভাত খায়, মিতা ইটস রাইস। এখানে মিতা যেহেতু স্বয়ং বাক্যের প্রথমে বসে কাজটা নিজে নিজে মিতা সম্পন্ন করছে, এই জন্য এইটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। আর যখন বলবো ভাত মিতার দ্বারা খাওয়া হয়, তখন সেটা হবে কর্মবাচ্য, প্যাসিভ ভয়েস। মূলত ভয়েসটা কাকে বলে আমি 10 মিনিট ধরে বুঝালাম, বুঝতে পেরেছেন? একটু বলেন তো কিভাবে অ্যাক্টিভ হয় আর কিভাবে প্যাসিভ হয়। একটি ভয়েস মানে, আর পেসিভ ভয়েস এটা ছিল আমার দ্বারা ভাত খাওয়া হয়। আর একটু বলেন। না, ভাত, সরি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। হুম হুম, ওই একই কথা, আমার দ্বারা ভাত খাওয়া হয় বা ভাত আমার দ্বারা খাওয়া হয়, যে কোনো একটা বললে হবে। তারপর বলেন কি আছে। এটা বলবো, হুম 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 হুম। ধন্যবাদ। তারপর সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। হ্যাঁ, এ পিকচার অজ ড্রন বাই হিম। ড্র এর ভি3 ফর্ম হচ্ছে ড্র, ড্রিউ, ড্রন। হ্যাঁ, ড্র মানে আঁকা, ড্রিউ মানে এঁকেছিল, এটা ভি2। আর ড্রন মানে হচ্ছে আঁকিয়াছে বা এঁকেছে, এটা হচ্ছে ভি3। ড্র, ড্রিউ, ড্রন। ড্র, ড্রিউ, ড্রন। মনে রাখবেন। তো কি বলা হচ্ছে, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটা সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসাবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর যেখানে অবজেক্ট বা কর্ম সক্রিয় থেকে বাক্যটা সমাপ্ত হয়, তাকে প্যাসিভ ভয়েস বলে। তাকে প্যাসিভ ভয়েস বলে। বিষয়টা দেখতে পেরেছি। এবার আমরা শিখব যে কিভাবে বাচ্য পরিবর্তন করা হয়। তার আগে মনে রাখতে হবে, অ্যাক্টিভ থেকে কোনো বাক্যকে প্যাসিভ করতে গেলে প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের ভি3 ফর্ম বসানো হয়। কি বললাম বলেন? প্যাসিভ ভয়েসে সর্বদা, হ্যাঁ, ভার্বের ভি3। এই জন্য দেখেন আমি বলি যে এই ভার্ব ফর্ম গুলা বেশি বেশি করে মুখস্থ করতেই হবে। যে যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করবে, তার কিন্তু কথা বলার দক্ষতা তত বেশি বেড়ে যাবে। হুম। ভার্ব ফর্ম দিতে হবে ভার্বের ভি3 কোথায়? প্যাসিভ ভয়েসে, কর্মবাচ্যে। যেমন দেখেন, আই ইট রাইস, এটা অ্যাক্টিভের একটা বাক্য। অথবা বললাম রিপন ইটস রাইস, এর অর্থ হচ্ছে রিপন ভাত খায়। এখানে ইটস দিয়েছি, ভার্ব কি দিয়েছি বলেন? ভি1 ফর্ম ইটস, এটা অ্যাক্টিভে আছে। কিন্তু যখন প্যাসিভ করব, তখন এই ইটসটা, এর ভি3 হচ্ছে ইট, এট, ইটেন। এর ভি3 কি হবে? ইট, এট, ইটেন। হ্যাঁ। তো রাইস ইজ ইটেন বাই মি, কি হবে? রাইস, সরি, রিপন ইটস রাইস, না, রিপন ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই রিপন। রাইস ইজ ইটেন বাই রিপন। বুঝতে পেরেছেন? রিপনের দ্বারা ভাত খাওয়া হয়। তো কয়টা কথা বলেছি ভয়েস চেঞ্জ করতে গেলে? প্যাসিভ ভয়েসে ভার্বের ভি3 অংশ কাজে লাগবে। আর অ্যাক্টিভে যেটা থাকে, সাবজেক্ট বা কর্তা প্রথমে থাকে, প্যাসিভ ভয়েসে সেই সাবজেক্ট বা কর্তা শেষে চলে যায়। তো আমরা
এখানে যেমন বাই এর ব্যবহার করছি দেখেন, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই অ্যাম গোয়িং টু স্কুল, সরি, আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, the boys are playing football in the field, football is being played in the field, by the boys. Ronnie sings a song is sung by Ronnie. এই দেখেন এখানে বাই রনি, বাই আস, বাই মি, বাই উই, অনেক কিছু আছে তাই না? হ্যাঁ, না এগুলো, হ্যাঁ এগুলো বলতেছি, আগে শুনেন, এগুলো ভালো করে শুনবেন, না শুনলে তো, প্রাথমিক আলোচনা না শুনলে ভয়েস চেঞ্জ পারা যাবে না। তো বলা হচ্ছে যে এই যে যেভাবে আমি বলছি, এই কথাগুলো আগে শুনতে হবে, হ্যাঁ, যে কিভাবে একটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি কি লাগে, মূল উপাদান কি লাগে। রান্না করতে গেলে দেখবেন আগে তার উপাদানগুলো যেমন গুছিয়ে নিতে হয়, তারপর সেটা রান্নাটা শুরু করতে হয়। এখানেও কিন্তু ঠিক তাই বলেছি। অর্থাৎ একটু খেয়াল করেন কি বলেছি এখানে, দেখেন, এ বুক ইজ রেড বাই হিম, এ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। উপরের তিনটি বাক্যই হচ্ছে প্যাসিভ। উপরের তিনটি বাক্যই কি বলেন তো? প্যাসিভ। কেননা প্রথম বাক্যে সাবজেক্ট এ বুক কিছুই করছে না। এই দেখেন, এ বুক ইজ রেড বাই হিম, এখানে প্যাসিভ কেন হলো? এটা হচ্ছে কর্মবাচ্য, তো এখানে কর্মটা হচ্ছে এ বুক, এখানে কর্মটা হচ্ছে এ বুক। তো বই কি কোনো কিছু করতে পারে নিজে নিজে? বই তো একটা জড় পদার্থ। এ বুক ইজ রেড, একটা বই পড়া হয় কার দ্বারা? বাই হিম। তো এখানে কর্মটা কিন্তু প্রাধান্য পাচ্ছে বই, যে একটা বই পড়া হয় তার দ্বারা বা করিমের দ্বারা, রহিমের দ্বারা। তাই বলছে যে বই কোনো কিছু করছে না, বরং এটিকে পড়া হচ্ছে অন্যের দ্বারা। দ্বিতীয় বাক্যে এ পিকচার কিছুই করছে না। আচ্ছা, এগুলা দেখেন, প্রথমে আমাদের মুখস্থ করতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে এই চারটা মুখস্থ করতে হবে, এগুলো আপনাদের নিশ্চয়ই মুখস্থ করা আছে। কি থাকলে কি হয় সাবজেক্টের বেলায়, দেখেন, আই থাকলে মি হয়, দে থাকলে দেম হয়, হি থাকলে হিম হয়, কোনো নাম থাকলে উক্ত নাম বসে যায়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, সি থাকলে হার হয়, ইট থাকলে ইট বসে যায়। এটা কি বুঝতে পারেন? হুম। যেমন কোনো নাম যদি থাকে, কোনো নাম বসে যায়, কোথায় বসে? অ্যাক্টিভে যদি কোনো নাম থাকে, প্যাসিভে সেই নামটা বসে যায়। কেমন জানেন? যদি বলা হয় আই অ্যাম সরি, রহিম ইজ ইটিং রাইস, রহিম ভাত খাচ্ছে, এখানে রহিম একজনের নাম, এই নামটা কিন্তু পরিবর্তন হবে না, এই নামটা পরিবর্তন হবে না। রহিম ইজ ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই রহিম, নাম থাকলে উক্ত নাম বসে যায়, নো চেঞ্জ। ইট থাকলে ইট বসে যায়, পরিবর্তন হয় কোথায়? উই থাকলে আস হয়। যেমন উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি, এটা কি হবে? ভাত আমাদের দ্বারা খাওয়া হচ্ছে। রাইস ইজ বিং ইটেন বাই আস। তো এই চারটা কি আমরা মুখস্থ করব না করব না? অবশ্যই। এটা অন টু, দেখেন খুব সহজ ব্যাপার, এটা 1 মিনিটের ভিতরে মুখস্থ হয়ে যায়। আই একটা সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হয় হচ্ছে মি, দে থাকলে হয় দেম, হি থাকলে হয় হিম, কোনো নাম থাকলে নাম বসে যায়। এইবার দেখেন কিভাবে ভয়েস চেঞ্জ পরিবর্তন হয়। দেখেন, অ্যাক্টিভের একটা বাক্যের গঠন প্রণালী, ওটা আমাদের সামনেই দেওয়া থাকবে, আমরা ওটা সবাই জানবো। সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা অ্যাক্টিভ বাক্যের গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস ভার্বের অন প্লাস অবজেক্ট আমরা সবাই জানি, যেমন হি ইটস রাইস, আই ইট রাইস, আই প্লে ফুটবল, তাই না? কিন্তু এটাকে যখন প্যাসিভ করবেন, তখন এর গঠন প্রণালীটা কি হয়ে যায়? প্যাসিভ তৈরি করার পরে যে গঠন প্রণালীটা আসে সেটা এমন হয়, ওই যে অ্যাক্টিভে যেটা সাবজেক্ট অবজেক্ট ছিল, যেমন আই ইট রাইস, প্যাসিভে ওইটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে, রাইস প্রথমে চলে আসবে, রাইস, এরপর একটা অ্যাম ইজ আর বসবে, রাইসের পরে ইজ বসে না, অ্যাম বসে না, আর বসে, রাইস ইজ, রাইস ইজ। এরপর আমি বলেছি যে প্যাসিভ মুডে বেশিরভাগ জায়গায় ভি3 কাজে লাগবে। রাইস ইজ ইটেন, কি হবে? রাইস ইজ ইটেন। হুম। আর এরপর অবজেক্ট আসলো, রাইস ইজ ইটেন বাই মি, কি হবে বলেন?
রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। হ্যাঁ, তো দেখেন এই যে অ্যাক্টিভের গঠন প্রণালীটা তো আমরা সবাই জানি। এই অ্যাক্টিভের গঠন প্রণালীগুলো আমাদের সামনেই থাকবে, বাক্যগুলো বলবে এই বাক্যগুলো প্যাসিভ করুন না, তখন এইভাবে করতে হবে। স্যার বলেন। স্যার স্যার এই যা মানে এগুলা কিভাবে এই মানে যে আমি দেখাই বাক্য দিই, গঠন দেখেন এই করবো? যে বাক্যটা এখানে বুঝাই, এখানে এই বাক্যটা দেখেন, হি রিডস এ বুক, হি রিডস এ বুক, এখানে কোনো অ্যামিজার আছে? এখানে একটা মেইন ভার্ব আছে রিড, হি রিডস এ বুক, এখানে একটা মেইন ভার্ব আছে রিডস। তো এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। এই বাক্যটাকে যখন আপনি প্যাসিভ ভয়েস করবেন তখন কি হয় দেখেন, এই যে এ বুক ইজ রেড বাই হিম। তো প্রথম বাক্যে কোথাও অ্যামিজার ছিল না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সেখানে কিন্তু একটা এই সাবজেক্টের পরে অ্যামিজার আসবে। সেই হিসাবে এখানে এ বুক এরপরে ইজ বসেছে। কি বুঝলেন বলেন? জি স্যার, ওই যে আপনার কথাটা আরেকবার বলি, খুব সহজ, ভালোভাবে দেখেন। যদি বলা হয় এখানে আমি একটা বাক্য লিখলাম, মনে করেন লিখলাম হচ্ছে আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই, আমি ভাত খাই। এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। এখানে একটা মেইন আছে। ভার্ব আছে হচ্ছে ইট। তো এই বাক্যটা কোন টেন্সে আছে? আই ইট রাইস। এই জন্য বলি টেন্স আরো বেশি ভালো করে পড়তে হবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। হ্যাঁ, এটা তো বুঝতে পারেন যে আই ইট রাইস। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে আমি এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। তো দেখেন এখানে যে অবজেক্টের জায়গায় বসে আছে রাইস, এটাকে আমি সাবজেক্ট বানাবো। তাহলে এটাকে প্রথমে নিয়ে আসলাম আর আই সিই, রাইস। তো এই যে নিয়মটা, এই যে বললেন যে এখানে এই এই যে অ্যাম ইজ আর, হ্যাঁ, এই দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট, এই ঘর দেখেছেন, এক একটা ঘরের সোজা যেটা, এটা দেখতে হবে, এলোমেলো দেখলে হবে না। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা অ্যাক্টিভের বাক্য। আর এর প্যাসিভ করতে গেলে কি হয়? এর প্যাসিভ করতে গেলে এই রুলটা ফলো করতে হয়। সাবজেক্টের পরে অ্যাম ইজ আর দিতে হয়, তারপর ভার্বের ভি থ্রি, তারপর অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটু মিউট রাখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে দেখেন আই ইট রাইস, আমি ভাত খাই। এই রাইসটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করতে হবে রাইস, এরপর একটা ইজ আনতে হবে, রাইস ইজ। তারপর কি দিতে হবে? ভার্বের ভি থ্রি, ই এ টি ই এন, রাইস ইজ ইটেন, তারপর বাই, তারপর মি। কি লিখলাম? রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। ভাত আমার দ্বারা খাওয়া হয়। এখন ভাত আমার দ্বারা খাওয়া হয়, এখানে ইজ না এনে কি বাক্যটা করতে পারবেন? পারবেন না। রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। দা ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়। এই দেখেন ইজ ডান, ইজ ইটেন, এখানে ইজ আসবে। রাইস ইজ ইটেন, অর্থাৎ এই চার্টটা মুখস্থ করতে হবে যে কোন টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করতে হয়। দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এটা তো দেওয়াই থাকবে প্রশ্নে, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এটা আপনার সামনে দেওয়া থাকবে যে আই ইট রাইস, এইটার ভয়েস করতে হবে। তো আপনাকে মনে রাখতে হবে এই সূত্রটা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা অ্যাক্টিভের বাক্যকে প্যাসিভ করতে গেলে আমাকে প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে অ্যামিজার আনতে হবে, তারপর ভার্বের ভি থ্রি, তারপর অবজেক্ট দিতে হবে। অবজেক্ট কিভাবে দিবেন? এই যে দেখেন আই থাকলে কি হয়? মি। আই থাকলে কি হয়? মি। আই ইট রাইস, আমি ভাত খাই। রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত আমার দ্বারা খাওয়া হয়। কি বলেছি বুঝতে পেরেছেন? ভাত আমার দ্বারা খাওয়া হয়, বিষয়টা মনে রাখবেন। তো এখানে আমি কতটুক বললাম? এই কথাটুক বলেছি যে অ্যাক্টিভে যদিও কোনো অ্যামিজার থাকে না, এই যে বাক্যটা দেখেন আই ইট রাইস, কিন্তু প্যাসিভে আপনাকে এই সাবজেক্ট অনুসারে একটা অ্যামিজার আনতে হবে। আর কোথায় কি আনবেন এই জন্য এই চার্টটা মুখস্থ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে যখন আপনি প্যাসিভ করবেন তখন কি করতে হবে? এই নিয়মে সাবজেক্টের পরে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, যে কোনো একটা দিতে হবে।
এরপর ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। মনে রাখবেন প্যাসিভ মানেই হচ্ছে ভার্বের ভি থ্রি। দেখেন একটা বাক্য যদি বলি আই অ্যাম ইটিং রাইস, নিচে আছে দেখেন এই বাক্যটা কি হবে বলেন তো? এই যে দেখেন, না এইটা করেন, হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখছে। তাহলে এখানে এ লেটার, আমি বলেছি যে শেষের জিনিসটা সবসময় প্রথমে আসে, শেষের বিষয়টা প্রথমে আসে, তাহলে এ লেটার সবার শেষে আছে না, এটা প্রথমে আসবে। এ লেটার ইজ বিং রিটেন বাই মি, ইজ বিং কোন জায়গায় পেলেন? এই যে এখানে বক্সের ভিতরে দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের একটা বাক্যকে প্যাসিভ করতে গেলে সাবজেক্টের পরে হয় অ্যাম বিং দিতে হবে, না হয় ইজ বিং দিতে হবে, না হয় আর বিং দিতে হবে। অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তো এখানে কি আছে? সে আমাকে একটা চিঠি লিখছে, সে আমাকে একটা চিঠি লিখছে। আর এটা কি হয়? আমাকে একটা চিঠি লেখা হচ্ছে তার দ্বারা, আমাকে একটা চিঠি লেখা হচ্ছে তার দ্বারা। এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম। পরেরটা কি আছে পড়েন তো, দে আর প্লেইং টেনিস। টেবিল টেনিস এক প্রকার খেলা, টেবিলে দেখবেন যে বল রেখে খেলতে হয়, অলিম্পিকে দেখায়। দে আর প্লেইং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলছে। তাহলে প্যাসিভটা কি করেছি পড়েন নিচে, টেবিল টেনিস। টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। এগুলো আপনাকে শিখতে হবে, হ্যাঁ? এগুলো একটু কঠিন মনে হলেও এগুলো পড়তে হবে, বুঝতে হবে, নিজে নিজে বাক্য তৈরি করা করতে হবে। যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলছি, কি হবে? আই অ্যাম প্লেইং ফুটবল। আর এর প্যাসিভ কি হবে? ফুটবল আমার দ্বারা খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং, ফুটবল আমার দ্বারা খেলা হয় না, খেলা হচ্ছে। টেন্সটা খেয়াল করতে হবে। অ্যাক্টিভে কি বলেছি? অ্যাক্টিভে বলেছি আমি ফুটবল খেলিতেছি, তার মানে কি কন্টিনিউয়াস টেন্স। আর প্যাসিভেও তাই হবে, ফুটবল আমার দ্বারা খেলা হচ্ছে। টেন্সটা আপনাকে অত্যন্ত সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। যদি বলা হয় ছেলেরা তাস খেলছে, এটা কি হবে? হুম, ইয়েস, তাস ছেলেদের দ্বারা খেলা হচ্ছে। তাহলে ইংলিশটা কি হয়? দা বয়েজ আর প্লেইং কার্ডস, দা বয়েজ আর প্লেইং কার্ডস, ছেলেরা তাস খেলছে। আর এটার প্যাসিভ কি হবে? কার্ডস আর বিং প্লেড বাই দা বয়েজ। আমি একটি কবিতা লিখছি, আই অ্যাম রাইটিং এ পোয়েম। এটা কি হবে? আমি একটা কবিতা লিখছি, একটা কবিতা আমার দ্বারা লেখা হচ্ছে, একটা কবিতা আমার দ্বারা লেখা হচ্ছে। হ্যাঁ, আই অ্যাম রাইটিং এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। বিষয়টা যদি বুঝতে পারেন একেবারে পানির মতো সহজ। বুঝতে পেরেছেন যে এখানে এই চার্টটা একটু মুখস্থ করতে হবে। এই চার্টটা যদি একটু ভালোভাবে জানতে পারেন, এই চার্টটা আজকে একটু মুখস্থ করবেন যে কি থাকলে কি হয়। এখানে কঠিন কোনো বিষয় আমি দেইনি, খুব সহজ সহজ বিষয় দিয়েছি। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্যে, অ্যাক্টিভের একটা বাক্যে কিন্তু এই এই বিষয়গুলো থাকে। আপনি জানেন যে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসে, তারপর ভার্বের ভি থ্রি বসে, তারপর অবজেক্ট বসে। আর ওই বাক্যটাকে প্যাসিভ করতে গেলে কি হয়? ওই শেষে যে অ্যাক্টিভের শেষে যে লোক থাকে ওইটাকে প্রথমে আনতে হয়, এটাকে বলে অবজেক্টের সাবজেক্ট। মনে করেন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি বা আমি ভাত খেয়েছি। এটাকে কি করতে হবে? এটা কিন্তু অবজেক্ট আছে রাইস, এটাকে সাবজেক্ট করতে হবে, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, ইটেন বাই মি। এটা কিভাবে হবে এইখানে লিখে দেয়া আছে, এইটা দেখলে আপনি পারবেন। এবং নিচে এখানে প্রত্যেকটার উদাহরণ দিয়েছি। যেমন দেখেন এই যে প্রেজেন্ট পারফেক্টের একটা বাক্য দিয়েছি, বাক্যটা কোথায় গেল? এই যে একটা বাক্য দেখেন, হুম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা এখানে দেওয়া আছে, এর ভিতরে আছে, আপনি পাবেন। অর্থাৎ আই হ্যাভ রিটেন এ লেটার, এই যে দেখেন এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম তার বাড়ির কাজ সম্পন্ন করেছে। এটা কি হবে? তার বাড়ির কাজ সম্পন্ন করা হয়েছে রহিমের দ্বারা। হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম।
এই দেখেন প্রথম বাক্যে হোমওয়ার্কটা সবার শেষে ছিল, তখন এইটার নাম ছিল হচ্ছে অবজেক্ট। খুব ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছে, এখানেও যদি বুঝতে না পারেন তাহলে আর বুঝতে পারবেন না। বলা হচ্ছে রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা প্রথম বাক্যে একেবারে শেষে ছিল, তখন ওইটার নাম ছিল হচ্ছে অবজেক্ট, মানে কর্ম। আর ওই অবজেক্টটা সবার শুরুতে চলে এসেছে, সেটা হলো সাবজেক্ট হয়ে গেল। প্রথম বাক্যে যে ব্যক্তির নাম ছিল অবজেক্ট, দ্বিতীয় বাক্যে প্যাসিভে তার নাম হয়ে গেছে সাবজেক্ট। হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, অর্থাৎ হোমওয়ার্ক সমাপ্ত হইয়াছে বা করা হইয়াছে রহিমের দ্বারা। হ্যাভ ইউ টেকেন ইওর ডিনার? হ্যাভ ইউ টেকেন ইওর ডিনার? তুমি কি তোমার বাড়ির কাজ সমাপ্ত করেছো? হ্যাজ ইওর খেয়েছো? হ্যাজ ইওর ডিনার বিন টেকেন বাই ইউ? এখানে কিন্তু একটা অতিরিক্ত বিন যোগ করতে হবে। দেখেন হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, আর এই ভয়েস চেঞ্জ করতে গেলে সর্বদা কিন্তু ভার্বের ভি থ্রি লাগে, এটা তো আমি বলেই দিয়েছি। যদি বলা হয় আই হ্যাভ ডান দা সাম, এটা কি হবে বলেন তো? দা সাম, দাস, দা সামটাকে প্রথমে নিয়ে আসেন। দা সাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা, দা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা হ্যাজ বিন বা হ্যাভ বিন আসবে, তা দা সামের পরে হ্যাজ বিন হয় না হ্যাভ বিন হয়? এক বাক্যে দেখেন, এটা খুব সহজে বোঝা যায়, এটা একটা সিঙ্গুলার বিষয়, তাই না? তাহলে এখানে হ্যাজ বিন হবে, দা সাম হ্যাজ বিন কি হবে? ইয়াসিন ভাই বলেন, দা সাম হ্যাজ বিন। সহজ তো, দা সাম হ্যাজ বিন এর, দা সাম হ্যাজ বিন কি? ডান। দা সাম হ্যাজ বিন ডান বাই ইউ। এগুলো শিখলে দেখেন এখানে সব দেওয়া আছে। এই যে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা ভয়েস চেঞ্জ কিভাবে করব খেয়াল করি। অ্যাক্টিভের গঠনে কি থাকে? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। যেমন দেখেন, হি ড্রিউ এ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। কি বললাম? হি ড্রিউ এ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। আর এটার প্যাসিভ কি হবে? একটা ছবি আঁকা হয়েছিল তার দ্বারা, একটা ছবি আঁকা হয়েছিল তার দ্বারা। তাহলে এর বাক্যটা কিভাবে সাজাতে হবে? এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। ড্রন বাই হিম, ড্রন কেন হলো? আমরা বলেছি যে ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বের ভি থ্রি লাগে। তো এই ড্র ভার্বের ভি থ্রি কি হবে? ড্রন। ড্র ভার্বের ভি3 কি হবে? ড্রন। তাহলে এ পিকচার অজ ড্রন, অজ কেন হবে? এই যে বলা হচ্ছে প্যাসিভের গঠন দেখেন, অবজেক্টের সাবজেক্ট প্লাস অজ বা ওয়ার প্লাস ভার্বের ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্টের অবজেক্ট কি? এই দেখেন, এই যে হি ড্রিউ এ পিকচার, এখানে হি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হয়ে গেল হিম। হি থাকলে কি হয়? হি থাকলে হিম হয়। এটা কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি, এই চার্টটা মুখস্থ করবেন। এই দেখেন এই জায়গায় রয়েছে, এই যে হি থাকলে কি হয়, দেখেন হি থাকলে কি হয়? হিম। তাহলে এইটা একটু মুখস্থ করবেন, হ্যাঁ, এই চার্টটা মুখস্থ করবেন, এইটা মুখস্থ করবেন, দেখবেন এই বাক্যগুলো খুব ইজিলি আপনারা তৈরি করতে পারছেন। তো তার আগে দেখেন বলেছি যে ভয়েস চেঞ্জ করতে গেলে ভি3 অংশ কাজে লাগে। এই ভি3 কতগুলো আপনারা মুখস্থ করেছেন? হ্যাঁ, এখান থেকে একটু পড়েন তো, ইয়াসিন ভাইয়া পড়েন। মুখস্থ জায়গার, জায়গার জিনিস জায়গায় মুখস্থ করে দিই, ক্লাসের জিনিস ক্লাসেই মুখস্থ করাই দিব। পড়েন, সিং স্যাং সাং, সুইম সম সম, উই আর ওর ওর্ন, সিট স্যাট স্যাট। এখান থেকে পড়েন, বাংলাটাও বলতে হবে। সিংহতে গান গাওয়া, স্যাং সাং। সুইম অত সাঁতার কাটা, সাম সাম। তারপরে ওয়ার তো পারা, ওর অন। উই আর তারপরে হবে, উই সিটত আর ওর বসা, ওর্ন। ওর, ওর ওর, ওটা। সিটত বসা, সেট সেট। স্ট্যান্ডত দাঁড়ানো, স্টুড স্টুড। ধন্যবাদ, তারপর? তারপরে হলো পেট পরিষ্কার করা, পেট পেট। উইনত জিতা, উন উন। তারপরে লস্ট হারানো, লস্ট লস্ট। ফরগেট ভুলে যাওয়া, ফরগট ফরগটেন। তারপরে হলো ফাইন্ড খুঁজে পাওয়া, ফাউন্ড ফাউন্ড। কিপ রাখা, কেপ্ট কেপ্ট। তারপর কিপ কেপ কেপ, তাই না? আচ্ছা, তারপর এখান থেকে হুম, পড়বো, কিপ এর পর থেকে রয়েছে দেখেন হোল্ড, হোল্ড হেল্ড হেল্ড। হুম,
হোল্ড তো ধরা, হেল্ড হেল্ড, কাট তো কাটা, কাট কাট, ড্র তো তোরা, ড্রু ড্রোন। তারপর হইলো কুজ তো নির্বাচন করা, কজ কজন, চজেন। হার্ড হার্ডত্ব হাত দেওয়া, হার্ট হার্ট। লিভত্ব ছেড়ে যাওয়া, লেফট লেফট। স্পেনত্ব ব্যয় করা, স্পেন্ট স্পেন্ট। মিটত্ব দেখা করা, মিট ম্যাট ম্যাট। মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, তাই না? দেখা হওয়া, মিলিত হওয়া। হুম? ব- হ্যাঁ। সেটা হচ্ছে HEART, আর এটা হচ্ছে HURT। হুম। HEART, আর এটা হচ্ছে HURT। হার্ট মানে হচ্ছে আঘাত করা, কাউকে কষ্ট দেওয়া। হার্ট হার্ট হার্ট, একই রকম, তিনটা শব্দই কিন্তু এখানে একই। কিছু কিছু রয়েছে আমাদের মুখস্থ করতে কোনো কষ্ট হয় না, সেগুলো আমরা অনায়াসেই পড়তে পারি। যেমন পুট মানে রাখা, পুট পুট পুট। দেখেন CUT, কাট, কাট কাট কাট। কি হবে? কাট মানে কেটে ফেলা, বাদ দেওয়া। কাট কাট কাট। এইগুলো কিন্তু যেগুলো একটু কঠিন, এগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। যেমন স্পেন্ড, SPEND, শেষে কি রয়েছে? ডি। স্পেন্ড মানে ব্যয় করা। আরেকটা রয়েছে স্পেন্ট, ব্যয় করেছিল বা করেছিলাম। স্পেন্ট মানে কি হবে? ব্যয় করেছিল বা ব্যয় করেছিলাম। দেখেন এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করবেন, পাশাপাশি আমি আপনাদের স্পোকেনের কিছু রুল দেখাচ্ছি। এগুলো আমাদের প্রতিনিয়ত কথা বলতে গেলে কিন্তু প্রয়োজন হয়। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কথা বলার ভিতরে আমরা এগুলো ব্যবহার করব। কথা বলতে গেলে এগুলো ব্যবহার করবেন, দেখবেন আপনার কথাটা অনেক শ্রুতি মধুর হবে, শুনতে অনেক ভালো হবে। যেমন দেখেন, কাউকে আমরা যখন ধন্যবাদ জানাতে চাই, তখন আমরা তাকে কি বলে ধন্যবাদ জানাবো? মনে করেন আপনি আমাকে একটা উপকার করছেন, আপনাকে আমি বলবো থ্যাঙ্কস এ লট, বা মেনি মেনি থ্যাঙ্কস, বা থ্যাংক ইউ। এটা বলতে পারি। আরেকটা বলতে পারি, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আম গ্রেটফুল টু ইউ। এটাও বলা যায়। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এটাও বলা যায়। ইউ হ্যাভ ডান এ লট ফর মি। এটা ছিল তোমার মহানুভবতা, দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ। সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর বিং হেল্পফুল। তুমি আমার কাছে অমূল্য, ইউ আর ইনভ্যালুয়েবল টু মি। তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ, আই অ্যাম থ্যাঙ্কফুল ফর ইউর সাপোর্ট। দেখছেন কতভাবে ধন্যবাদ দেওয়া যায়? থ্যাঙ্কস এ লট, আই এম গ্রেটফুল টু ইউ, ইউ হ্যাভ ডান এ লট ফর মি। এটা কিন্তু ফরিনাররা বলে, নেটিভ স্পিকার ইংরেজ যারা, তারা এই কথাগুলো কিন্তু বলে। কিভাবে ধন্যবাদের উত্তর দিতে হয়? আপনাকে ধন্যবাদ জানালাম, আপনি আমাকে কি বলছেন? ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, এটা তেমন কিছু না, ইটস নাথিং। এটা ঠিক আছে, ইটস ওকে। ইটস মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের। উল্লেখ করার প্রয়োজন নেই, ডোন্ট মেনশন। শিওর, মোটেও না, নট অ্যাট অল। ইউ আর ওয়েলকাম আমরা বলি না, যখন আপনাকে বললাম থ্যাংক ইউ, আপনি বলেন ইউ আর ওয়েলকাম। ইটস ওকে, থ্যাংক ইউ, এটা বলা যায় আবার। আচ্ছা, যখন আমরা কারো কাছ থেকে বিদায় জানাবো, মনে করেন আপনাদের ক্লাস শেষে, বা আপনার বাসায় বেড়াতে গিয়েছি এখানে, ইয়াসিন ভাইয়ের বাসায়, বললাম যে শেষে আসার সময় বাই বাই, গুড বাই। হ্যাঁ, আই এম আউট হেয়ার, আমি এখন বিদায় নিচ্ছি। ইটস টাইম টু বি গোয়িং, এটা সুন্দর একটা বাক্য। ইটস টাইম টু বি গোয়িং, এখন যাওয়ার সময়। হ্যাভ এ গুড ডে, ভালো দিন কাটুক আপনাদের। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার যত্ন, নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এইভাবে দেখেন আমি এটা দিয়ে দিব, এইগুলো আপনারা পড়বেন কিভাবে দুঃখ প্রকাশ করতে হয়। আপনি একটা ভুল করে ফেলছেন, আম সরি, বা সরি, আম রিয়েলি সরি, আই অ্যাপোলোজাই। অ্যাপোলোজাই মানে কি বলেন তো? আমি ক্ষমা চাই। এক্সকিউজ মি, দেখবেন এই শব্দটা কিন্তু ফরেনাররা প্রায় ব্যবহার করে, এক্সকিউজ মি। অথবা বলে পার্ডন মি, কি বলে? পার্ডন মি। আই রিগ্রেট, আমি অনুতপ্ত। প্লিজ ফরগিভ মি, বলে না? প্লিজ ফরগিভ মি। তো এইগুলা কিন্তু আপনারা মুখস্থ করবেন, এবং কথা বলার ভিতরে এইগুলো দিয়ে বাক্য করে, বা এইগুলো ফোনে রেকর্ড করে আমাকে পাঠাবেন। আর মেইন কাজ থাকবে হচ্ছে, গত যেভাবে ক্লাসে করেছিলেন, এখান থেকে হোমওয়ার্ক করে রাখবেন, ট্রান্সলেশন করবেন। অনেকদিন দুইজনের কেউই করছেন না, আজকে থেকেই করা শুরু করবেন। আমি এই শিটটা এখন পাঠিয়ে দিচ্ছি। এইগুলো